Good afternoon everyone. আজকে আমরা discuss the impact of government policy changes on business or explain the effect or impact of new industrial policy on business. কালকে তোমরারে আমি কোয়েশ্চনটা দিছি প্লাস ফটো তুলিয়া দিছি যে ওটা নোট ডাউন করার লাগিয়া। তো আজকে এটার এক্সপ্লেনেশন দেখো তোমরা। আর তোমরা কপিটা বাইর করবা, কপি বাইর করিয়া কপি সামনে লইয়া তোমরা ভয়েসটা শুনিও। দেখো, দ্য নিউ ইকোনমিক পলিসি 1991, দ্যাট মিন্স নিউ ইকোনমিক পলিসি কবে আইছে 1991, brought many changes in policy relating to business related অনেক ধরনের পলিসি আইছে, কিছু চেঞ্জেস লইয়া আইছে। চেঞ্জেস মিন্স পরিবর্তন লইয়া আইছে। যে পলিসি যেটা আইছে মিন্স নিউ ইকোনমিক পলিসি অর নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি, তার মধ্যে অন্যতম হইল গ্লোবালাইজেশন, প্রাইভেটাইজেশন এন্ড লিবারালাইজেশন ওয়ার দ্য আউটকাম অফ নিউ ইকোনমিক পলিসি। নিউ ইকোনমিক পলিসির মেজর আউটকাম হইল গিয়া তোমার এলপিজি বলতে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এন্ড গ্লোবালাইজেশন। Here are some important impact of policy changes can be described as follows. নিচে কয়েকটা ইম্প্যাক্ট বা তার প্রভাব দেওয়া হইছে। নাম্বার 1 হইছে গিয়া তোমার as in entering business. as means easy, সুবিধাজনক, ঠিক আছে। যে এন্টারিং বিজনেস, যে কোনো বিজনেসও এন্টার করতে সময়, এন্টার মিন্স প্রবেশ করতে সময় খুব ইজিলি প্রবেশ করতে পারবে। as in entering business. এক্সপ্লেনেশন দেখো, দ্য নিউ ইকোনমিক পলিসি অ্যাবলিশ মিন্স খতম করা হয়ে গেছে, শেষ করা হয়ে গেছে। কিতা শেষ করা হয়েছে? লাইসেন্সিং সিস্টেম শেষ করছে নিউ ইকোনমিক পলিসি। কিতা করছে? অ্যাবলিশ করছে, শেষ করে দিয়েছে। দ্য নিউ ইকোনমিক পলিসি অ্যাবলিশ লাইসেন্সিং সিস্টেম শেষ হওয়ার কারণে কিতা হইছে? এ নিউ বিজনেস কুড বি স্টার্টেড অনলি আফটার গেটিং এ লাইসেন্স লইতেও তোমার কিতা হইব? নিউ বিজনেস তোমার শুরু করতে পারবা। অর ইজিলি তুমি লাইসেন্স যেকোনো একটা লইতেও পারবা। প্লাস লাইসেন্সিং সিস্টেম অনেক ক্ষেত্রে সরানি হয়ে গেছে, রিমুভ করা হয়ে গেছে, রাইট। তো ফার্স্ট পয়েন্ট হইল তোমার এজ ইন এন্টারিং বিজনেস। নেক্সট পয়েন্ট দেখো, ইনক্রিজ ইন কম্পিটিশন। আমরা ইনক্রিজ ইন কম্পিটিশন পয়েন্টটা কিতা হয়েছে যে আমার কম্পিটিশন ইনক্রিজ হয়েছে, দ্যাট মিন্স কম্পিটিশন আমার বাড়িছে। তখন কম্পিটিশন আমার বাড়িছে, কেমনে বাড়িছে? রিজন দ্যাট দেন আমার ফ্রি এন্ট্রি আছে, ফ্রি এক্সিট আছে, রাইট। এখানে এমএনসিজ আইছে, রাইট। এমএনসিজ আইছে মিন্স মাল্টিনেশনাল কোম্পানি আইছে। এখন ফরেনার কিছু কোম্পানি আইছে, তোমার দেশের কিছু কোম্পানি আছে, রাইট। এমএনসিজ তোমার যখন আই গেছে তখন ফরেন কোম্পানি আর তোমার যে দেশের যে কোম্পানি যেগুলো আছে এগুলোর মধ্যে কম্পিটিশন শুরু হয়ে গেছে। কারণ ইজিলি মানুষ এখন কিতা করতে পারে যে এন্ট্রি লইতে পারে ইন দ্য সেন্স হইলে তোমার গ্লোবাল মার্কেট। আজকে আমি ইউএসএ মার্কেটও এন্ট্রি লইতে পারি, ইউএসএ ইন্ডিয়া মার্কেটও এন্ট্রি লইতে পারে, যার কারণে আমার এখানে কম্পিটিশন ইনক্রিজ হয়ে গেছে। Explanation দেখো, the liberalization policy allowed free entry of multinational corporation into Indian market. এখন লিবারালাইজেশন পলিসি কিতা করছে? আমার ইন্ডিয়ান মাল্টিনেশনাল কর্পোরেশন যেগুলো আছে, দ্যাট মিন্স দ্যাট মাল্টিনেশনাল কোম্পানি যেগুলো আছে এগুলো ইন্ডিয়ান মার্কেটও ফ্রিলি এন্ট্রি করার লাগে এলাও করে দিলাইছে। আর এটা কিতা করছে? দিস বলতে এখানে কিতা বুঝাইছে? নিউ ইকোনমিক পলিসি এটা বা লিবারালাইজেশনে কিতা করছে? ইনক্রিজ ইন্টেন্স কম্পিটিশন ফর ইন্ডিয়ান ফার্মের ক্ষেত্রে কম্পিটিশনটা ইনক্রিজ করে লাইছে। থার্ড পয়েন্ট দেখো, র্যাপিডলি চেঞ্জিং টেকনোলজি এনভায়রনমেন্ট। কারণ র্যাপিডলি মিন্স তাড়াতাড়ি, চেঞ্জিং পরিবর্তন অর টেকনোলজির যে এনভায়রনমেন্ট যেটা আছে, টেকনোলজি এনভায়রনমেন্ট এটা আমরা এক্সটার্নাল একটা এনভায়রনমেন্ট যেটা ওটা কিতা চেঞ্জ মানে খুব তাড়াতাড়ি আমার পরিবর্তন হইতে থাকে। কেমনে পরিবর্তন হয়? কারণ ডিফারেন্ট এমএনসিজ আর ডিফারেন্ট এমএনসি ডিফারেন্ট আপডেটেড অ্যাপ আছে, আপডেটেড টেকনোলজি আছে, ওইগুলা আইয়া আমার ইন্ডিয়ান ফার্মের লগে টক্কর দেয়। আর ওটা দেখিয়া আমার ইন্ডিয়ান ফার্মেও নতুন টেকনোলজি কিতা করে অ্যাডপ্ট করে, যার কারণে আমার টেকনোলজি এনভায়রনমেন্ট যেটা আছে ওটা র্যাপিডলি আমার চেঞ্জ হয়। এক্সপ্লেনেশন দেখো, দ্য এন্ট্রি অফ এমএনসিজ ব্রট global competition and লগ ধরে লাইছে and introduce latest technology into production method. আর production method তোমার latest technology যেগুলো আছে, latest technology করতে গিয়ে আইবো ওই যে এমএনসি ডিফারেন্ট এমএনসি। আর তো এমএনসি এর মধ্যে যদি কোনো ধরনের latest technology থাকে আমরা ওটা অ্যাডপ্ট করি, আমরা ইন্ডিয়ান ফার্ম কোম্পানি লাগাইমু, যার কারণে আমার টেকনোলজি এনভায়রনমেন্ট আমার চেঞ্জ হয়ে যাবে। 4 নম্বর পয়েন্ট দেখো, মোর ডিমান্ডিং কাস্টমার। তোমার কাস্টমার যে
তোমার কাস্টমার যারা আছে তারা ডিমান্ড ইনক্রিজ হয়ে যায় বাড়ি যায় কারণ কিতার লাগে দেখো এখন আমার কাস্টমার বাড়ে কারণ আগে আমার কাস্টমার ইন্ডিয়ার ভিতরে আসলে এখন আমার কই থাকবা ইন্ডিয়ার বাইরে থাকবা যার কারণে আমার কাস্টমার বাড়ি যায় যার কারণে আমার কাস্টমারের ডিমান্ড বাড়ি দিব দ্য লাইসেন্সিং সিস্টেম হেল্প ইন ম্যানিপুলেটিং মার্কেট বাই গেটিং লেস প্রোডাকশন দেন দ্য ডিমান্ড আর ডিমান্ড যতটুকু করেন তার থেকে কম কম মার্কেট প্রোডাকশন করেন যার কারণে ডিমান্ডটা আরো বেশি হয় it was a producer market where customers are the mercy of the manufacturer আর এটা এখন ওই গেছে কি প্রোডিউসার মার্কেট আগে কন্ট্রাক্ট হই যায় যেন প্রোডিউসার হইব প্রোডিউসার ও হে যে জায়গা কন্ট্রাক্ট করার পরে যে টাকা লাগাইবে প্রোডিউসার হে টাকা লাগাইয়া তোমারে হইব তুমি ম্যানুফ্যাকচার করো ঠিক আছে এরপর থেকে এখন প্রোডিউসারের উপরে গেছে গিয়া ডাইরেক্টর ম্যানুফ্যাকচারার হাত থাকে যার কারণে কিটা হইছে তোমার ডিমান্ড কাস্টমারের বাড়ি গেছে 5 নম্বর পয়েন্ট দেখো নিউ মার্কেটিং স্ট্র্যাটেজি যেটা ওটা নতুন করে আইছে এটার এক্সপ্লেনেশন তোমরা কমপ্লিট দিতে লাগবে কারণ একটা লাইন ছাড়া আরেকটা লাইন হয় না ঠিক আছে কারণ একটা ফুন্না কনসেপ্ট একটা নয়া কনসেপ্ট এখন নিউ মার্কেটিং স্ট্র্যাটেজি যেটা আছে ফুন্না যেটা আছে এটারে পরিবর্তন করিয়া ওটা আইছে এখন ফুন্না কোনটা আসলো দেখো তোমরা earlier the producer were the first producing the goods and then going to the customer for selling them by adopting their selling concept তো এই কনসেপ্টের নাম হলো সেলিং কনসেপ্ট তোমরা আইতে পারে হোয়াট ইজ সেলিং কনসেপ্ট এটা আমরা মার্কেটিং চ্যাপ্টারে ব্রডলি পড়ি রাইট তো এখন সেলিং কনসেপ্ট আগে কি রকম আসলো দেন প্রোডিউসারে আগে জিনিস বানাইয়া আনিয়ে বাড়িয়ে বিক্রি করতো যে ওটা কিনতে আইনি এখন আর এরকম হইছে না দ্য থিংস হ্যাভ নাও চেঞ্জ এখন এটা জিনিস চেঞ্জ হয়ে গেছে এখন কিটা চেঞ্জ হইছে এ বিজনেসম্যান হ্যাজ টু ফার্স্ট কন্ডাক্ট মার্কেট রিসার্চ টু নো দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য কাস্টমার এন্ড দেন গো টু দ্য প্রোডাকশন এখন কিটা করে যে একটা তোমার যে প্রোডিউসার আছে যে বিজনেসম্যান আছে বা এন্টারপ্রেনিয়ার আছে হে আগে মার্কেটে গিয়ে রিসার্চ করে যে আমার প্রোডাক্টর ডিমান্ড মার্কেটে কতটুক যদি আমার মার্কেটে 100 ইউনিট খায় তাইলে আমি 100 ইউনিট প্রোডিউস করব আর যদি 50 ইউনিট খায় 50 ইউনিট প্রোডিউস করব তো আগে রিসার্চ ফর এ প্রোডাকশন রাইট দিস ইজ নোন এজ মার্কেটিং কনসেপ্ট আর ওটা হইলো নতুন কনসেপ্ট এটার নাম হইলো মার্কেটিং কনসেপ্ট আর এটা আগের কনসেপ্টের নাম হইলো সেলিং কনসেপ্ট তো তোমরা একটা লিখিও হোয়াট ইজ সেলিং কনসেপ্ট ওটা লিখবা যে দ্য প্রোডিউসার ওয়ার ফার্স্ট প্রোডিউসিং দ্য গুডস এন্ড দেন গোয়িং টু দ্য কাস্টমার ফর সেলিং দেম এটা হইলো সেলিং কনসেপ্ট আর ফরটা হইলো হোয়াট ইজ মার্কেটিং কনসেপ্ট এটা লিখে বিজনেসম্যান হ্যাজ টু ফার্স্ট কন্ডাক্ট দ্য মার্কেট রিসার্চ টু নো দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য কাস্টমার দেন গো টু ফর প্রোডাকশন দিস ইজ নোন এজ মার্কেটিং কনসেপ্ট সো নিউ মার্কেটিং স্ট্র্যাটেজি ইজ নিডেড টু গেট মার্কেট শেয়ার আর ওই মার্কেটিং স্ট্র্যাটেজি যেটা আছে মিন্স হইলো মার্কেটিং কনসেপ্ট যেটা আছে ওটারে আমরা অ্যাডপ্ট করছি আর মার্কেট শেয়ার ইমপ্রুভ করছে কারণ আগে আমি রিসার্চ করলে আমি বুঝবো যে আমার ডিমান্ড কতটুকু আছে না আছে আমার তোমার ওয়েস্ট হইতো না আমার ইউনিট প্রোডাকশন করা ওয়েস্ট হইতো না রাইট 6 নম্বর পয়েন্ট দেখো এমফাসিস অন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হিউম্যান রিসোর্স কারা মানে মানুষ যারা আছে ওটার উপরে একটু অ্যাটেনশন দেওয়া হয়েছে নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি আওয়ার পরে থাকি হিউম্যান রিসোর্স ওটার উপরে এমফাসিস দেওয়া হয়েছে রিজন হইল গিয়ে তোমার টেকনোলজি তো এমনিতে মেশিনে চালাইতে পারতো এই মেশিনগুলোরে তো মানুষে চালাইতে লাগবে দ্য ফার্ম ওয়ার নাও গিভিং প্রপার অ্যাটেনশন টু দ্য হিউম্যান রিসোর্স ইন অর্ডার টু স্টে দ্য কম্পিটিটিভ এনভায়রনমেন্ট টিকে থাকার লাগে প্রপার অ্যাটেনশন এখন হিউম্যান রিসোর্সের উপরে দেওয়া হয় 7 নম্বর পয়েন্ট দেখো ট্রাস্ট অন এক্সপোর্ট তুমি এক্সপোর্টের উপরে ট্রাস্ট করতে মানে এক্সপোর্টের উপরে ট্রাস্ট আইব কারণ তুমি মোর এখন তুমি কিতা করায় যে এক্সপোর্ট করতে তাকায় কারণ তুমি এখন ইন্ডিয়ান মার্কেটও না অন্যান্য দেশও দেয় অন্যান্য দেশও তুমি যদি মাল বিক্রি করো এটারে কিতা হয় এটারে এক্সপোর্ট হয় তো এটার উপরে তো তুমি ট্রাস্ট করতেই লাগবে রাইট তো এই একটা ইম্প্যাক্ট আইছে যে দ্য এন্ট্রি অফ মোর ফার্মস ইন ইন্ডিয়ান মার্কেট হ্যাভ শিফটেড দ্য এমফাসিস অন এক্সপোর্ট every farm is trying to enter foreign market to increase sales এখন ফরেন মার্কেটে এন্টার করার উদ্দেশ্য কি থাকে সেল ইনক্রিজ করতে কোন ক্ষেত্রে সেল ইনক্রিজ করতে দেখো আজকে সাপোজ মনে হয় লাও শুভ্র যদি খালি সৌরঙ্গী তোমার যদি একটা প্রোডাক্ট বিক্রি করো ঠিক আছে 100 ইউনিট তুমি বিক্রি করতে পারবে সব দোকান মিলাইয়া ঠিক আছে এখন তুমি যদি তোমার মার্কেটে সেল ইনক্রিজ করতে চাও তাহলে তুমি কিটা করতে সৌরঙ্গীর বাইরে যাইতে লাগবে বদরপুর দিতে লাগবে হাটেগুড়া দিতে লাগবে রাইট তো ঠিক তদ্রুপ ভাবে তুমি নিজের ডোমেস্টিক মার্কেটও যতটুকু দিত্রায় ঠিক আছে তার থেকে তুমি যদি ইনক্রিজ করতে চাও তাহলে তো ফরেন মার্কেটও যাইতে লাগবে আর ফরেন মার্কেটও যাইতে হইলে এটার নাম হইব কিতা এক্সপোর্ট হইব এক্সপোর্ট আর এসেনশিয়াল ফর বোথ সার্ভাইভাল এন্ড গ্রোথ আর বিজনেসের লাগে তোমার সার্ভাইভ করা হোক আর চাহে গ্রোথ করতে চাও তাইলে তুমি কিতা করতে লাগবো ফরেন মার্কেটও গিয়ে এন্ট্রি মারতেও লাগবো আর এন্ট্রি মারতে তো এখন ইজি আছে যেহেতু তোমার নিউ ইকোনমিক পলিসি আইছে পলিসি আবার এই জিনিসটার উপরে প্রভাব পড়ছে কি পড়ছে না রাইট তো লাস্ট আমরা ইমপ্যাক্ট যেটা আছে প্রভাব যেটা আছে এটা হইলো চেঞ্জ ইন পাবলিক সেক্টর পলিসি
আমরা চেঞ্জ ইন পাবলিক সেক্টর পলিসিটা তো আমরা প্রাইভেটাইজেশনও পড়েছি, রাইট? কারণ দেখো পাবলিক সেক্টর পলিসি যেগুলো আছে এগুলার রোল শিফট করা হয়ে যায় কার কাছে, প্রাইভেট সেক্টরের উপরে ম্যাক্সিমাম রোল দেওয়া হয়ে যায়। দ্য রোল অফ এক্সপ্লেনেশন দেখো, দ্য রোল অফ পাবলিক সেক্টর হ্যাজ বিন লিমিটেড টু দ্য 3 সেক্টর অনলি। 3টা সেক্টর অনলি পাবলিক সেক্টরের রোল দেওয়া হয়েছে, যেমন ডিফেন্স, রেলওয়ে, অ্যাটমিক এনার্জি। এই 3টা যে তোমার সেক্টর আছে এই 3টা অনলি পাবলিক সেক্টরের কাছে রয়েছে, বুঝছো? তো প্রাইভেট সেক্টর এটাই দেওয়া হয়েছে না। এখন রেল, অ্যাটমিক এনার্জি প্রাইভেট সেক্টরে দিলেও হইতো না, রাইট? তো এই 3টা ছাড়া বাদ বাকি সব সেক্টরও তোমার প্রাইভেট সেক্টরের উপরে এমফাসিস দেওয়া হয়ে যায়। দিস পলিসি ইজ রিডিউস ফাইন্যান্সিয়াল বার্ডেন অন গভর্নমেন্ট ট্রেজারি। তো এটা কিতা হয়েছে, প্রাইভেট সেক্টরে দেওয়ায় প্রাইভেট যারা বিজনেসম্যান আছেন তার উপরে যাইব, গভর্নমেন্টের ট্রেজারির উপরে যে প্রেশার যেটা আছে, ফাইন্যান্সিয়াল বার্ডেন যেটা আছে, এটা কিন্তু রিডিউস হয়ে যাব। দিস পলিসি হ্যাজ রিডিউস ফাইন্যান্সিয়াল বার্ডেন। ফাইন্যান্সিয়াল বার্ডেন মিনস যেমন পাবলিক সেক্টর কোনো ধরনের ঋণ মিন হইলে তারা মারতো না, পাবলিক মিনস গভর্নমেন্টে মারতো না, দেন এটা আমার তোমার প্রাইভেটাইজেশন যে এন্টারপ্রেনিয়ার আছে হে মারবো, আর গতিকে তার বার্ডেনটা রিডিউস হয়ে যাব। গভর্নমেন্ট ট্রেজারিতে মেনস হইল গভর্নমেন্টের কোষাধ্যক্ষ যেটা আছে, গভর্নমেন্টের ফান্ড যেটা আছে ওটা থাকে আর কি। দিস ইউনিট আর সাপোর্টেড টু সার্ভাইভ দেয়ার ওন অ্যান্ড ডু নট ডিপেন্ড অন গভর্নমেন্ট হেম। তখন ইউনিট বলতে পাবলিক সেক্টর যেগুলো আছে এই সেক্টরগুলো কিতা করতে লাগতো না, যে গভর্নমেন্টের হেল্প থাকি তোমার এটার উপরে ডিপেন্ড করে বইতো না, কারণ এটা এখন প্রাইভেটাইজ হয়ে গেছে, ঠিক আছে? তো ওভারঅল আমরা ইম্প্যাক্ট যেগুলো পড়িয়ে দেখা গেছে যে কিতা, দ্য পলিসি অফ লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন হ্যাজ গ্রেটলি ইম্প্যাক্টেড অন ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এন্ড ট্রেড। তো আমরা এটা কইতে পারি না যে তোমার এই যে পলিসি যেটা আছে, নিউ ইকোনমিক পলিসি, তো লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন করিয়া আমার খুব বেশিভাবে মানে খুব বড় ধরনের ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি আর ট্রেডের মধ্যে ইম্প্যাক্টটা ফেলাইছে। তো আমার ইম্প্যাক্ট কিতাব ফেলাইছে দেখো, এক নম্বর হইল এজ ইন এন্টারিং বিজনেস, আমার বিজনেসও এন্টার করতে সময় সুবিধা হয়েছে, ইজি হয়েছে। ইনক্রিজ ইন কম্পিটিশন হয়েছে, এরপরে হইলো তোমার র্যাপিডলি চেঞ্জিং টেকনোলজি এনভায়রনমেন্ট, more demanding customer, new marketing strategy হয়েছে, emphasis on human resource development, trust on export, change in public sector policy। আশা করি তোমরা এই 8টা ইম্প্যাক্ট যেটা আছে এটাই বুঝছো। যদি কোনো পয়েন্ট বুঝো না তাইলে তোমরা জানাইয়া দিও। থ্যাংক ইউ।